হাসিনার সময় বাংলাদেশ নিমজ্জিত ছিল দুর্নীতির সাগরে বলেন ডক্টর ইউনূস। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা ঘোষণা বিশ্বব্যাংকের। জুলাই আন্দোলনে বিএনপির 422 নেতাকর্মী নিহত, রাষ্ট্র সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। এবং ভাদ্রের বৃষ্টিতে রাজধানীতে নাগরিক ভোগান্তি চরমে, বিপাকে শ্রমজীবী ও অফিসগামীরা। কাল থেকে স্বাভাবিক হতে পারে আবহাওয়ার পরিস্থিতি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি সাদিয়া ইসলাম তৃষা। এবারে বিস্তারিত। শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশ দুর্নীতি সাগরে নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। তা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন তিনি। রোববার যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠকে বসলে প্রধান উপদেষ্টা এই সহায়তা চান। সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী সচিব বেন্ট নিম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলটি জানায়, বাংলাদেশ সংস্কারের এজেন্ডাকে সমর্থন করছে ওয়াশিংটন। সংস্কারের জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান মার্কিন প্রতিনিধি দল। সুশাসন, সামাজিক, অর্থনৈতিক ও স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকাকে $200 মিলিয়ন অর্থ সহযোগিতা দেবে ওয়াশিংটন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে এক আশ্বাস দেন ইএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমার ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর নেতৃত্বে ঢাকায় 6 সদস্যের প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন তারা বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে। ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর বলেন, বাংলাদেশের সমৃদ্ধি ও আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে যুক্তরাষ্ট্র। Finance to commerce to agriculture. And I want to say that it's been, and the foreign ministry, and I want to say it's been such a pleasure to be able to have these conversations, and we know that collaboratively we'll be able to work together even more closely. আলোচনা হয় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়ে। কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব। অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএআইডির মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা ওয়াশিংটন বৈঠকে অর্থনৈতিক সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তার বিষয়গুলো উঠে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশকে প্রায় $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক, যা দেশি মুদ্রায় দাঁড়ায় 11,954 কোটি টাকা। আর্থিক খাত সংস্কারে এই ঋণ দেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখায় তথ্য জানান, $100 কোটি মধ্যে পলিসি বেসড ঋণ হিসেবে $75 কোটি এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে $25 কোটি ঋণ সহায়তা দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এর ঋণ অনুমোদন দেওয়ার কথা। মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযুদ্ধ সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোথায়, সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরবর্তীতে সে তালিকায় জাতির সামনে তুলে ধরা হবে। দুপুরে সচিবালয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের আলাপে এসব কথা বলেন উপদেষ্টা। ফেনীর বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ হয়নি উল্লেখ করে বলেন, এতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পরে আশা করি আমরা আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে পুরো বিষয়টি জানাবো। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ, এটা তো প্রতারণা করেছে জাতির সাথে। যেটা না, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। জুলাই আন্দোলনে দলটির 422 জন নেতাকর্মী নিহত হয়েছেন। সকালে রাজধানীর গুলশানে বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগিদও দেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সময় আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেন বিএনপি মহাসচিব। এই বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস। গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনা বিধুর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয় বিদারক হাহাকার, আর কারাগারে বন্দী ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। ফেসিবাদের দোসররাই পোশাক শিল্পে অস্থিরতার পাশাপাশি ছাত্র জনতার আন্দোলনকে নষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি। এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকেও খুঁজে বের করা কঠিন হয়েছে। তাও তারা করছেন। ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এর পছন্দ তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোসরদেরই আপনার ইঙ্গিত আছে, এটা পরিষ্কার হয়েছে, বোঝাও যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এমন আশাবাদও জানান বিএনপি মহাসচিব। ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি নির্দেশ মেনে এখনও খোলেনি সাভার আশুলিয়ার অনেক পোশাক কারখানা। এমনকি একদিন আগে খোলা থাকা প্রতিষ্ঠানও রহস্যজনক কারণে বন্ধ থাকতে দেখা গেছে। তবে যেসব কারখানা খুলেছে তার শ্রমিক মালিকরাও উৎকণ্ঠায় দায়িত্ব পালন করছে। পোশাক কারখানার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন পুলিশ শিল্প। গাজীপুর থেকে ফিরে আরও জানাচ্ছেন রেজা খান। আমাদেরকে বিবেচনা করতে হবে। শনিবার পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সঙ্গে বৈঠকে রোববার থেকে পুরোদমে শিল্প কারখানা খোলার নির্দেশ দেন শিল্প ও শ্রম উপদেষ্টা। আগামীকাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে। যদিও সরকারি নির্দেশ উপেক্ষা করে এখনো বন্ধ আছে সাভার, আশুলিয়া, গাজীপুরের অনেক কারখানা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এটা তো কোনো বন্ধর ভিতরে পড়ে না। খোলার পরে আর কোনো আন্দোলন চলবে না। আপনারা যে আগুন লাগাচ্ছেন বা ভাঙচুর করছেন, এতে শুধু মালিক ক্ষতিগ্রস্ত নয়, এতে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত। আবার আশ্চর্যের বিষয় হলো শনিবার খোলা ছিল এমন কারখানাও রোববার খোলেনি। আজকের থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। গতকালকে ডিউটি করছি, রাত্রে মেসেজ গেছে ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কালকে কিন্তু আমরা ডিউটি করে গেছি, আমরা ডিউটি যাই। এদিকে সরকারি নির্দেশনা মেনে বেশিরভাগ কারখানা খুললেও উদ্বেগ কাটছে না সংশ্লিষ্টদের। চারদিকে যে ধরনের আমরা নিউজ পাচ্ছি প্রতিনিয়ত, এতে আসলে কপালে চিন্তার ভাঁজ, উদ্বেগ, উৎকণ্ঠা যেন আমাদের পিছন ছাড়ছে না। কোনো গ্যামজাম চাই না, আমি চাই সুন্দর মতো এগিয়ে যে কাজ করতে। সরকারকে যথাযথভাবে সবারই সহযোগিতা করতে হবে। কারখানার নিরাপত্তায় নিয়োজিত আছে
আইন শৃঙ্খলা বাহিনী। কিছু কিছু দাবি শ্রমিক পক্ষ দাবিগুলো মানে নাই, যে দাবিগুলো সেই দাবি নিয়ে তারা একটু উচ্ছৃঙ্খলতা ভাব দেখাচ্ছে মালিকের সামনে। মালিক নিরাপত্তার স্বার্থে গার্মেন্টস কয়েকদিন বন্ধ রাখছে, আবার ওপেন করে দেবে। অর্থনীতি রক্ষায় পোশাক শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকার তাগিদ দিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ভাদ্রের বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তির শিকার হয়েছে অফিসগামী কর্মজীবীরা। তবে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলছেন, সারাদিন বৃষ্টি অব্যাহত থাকলেও কাল পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে যশোর ও খুলনা অঞ্চলে। ক্রমেই তা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে, তাই বৃষ্টির মাত্রাও কমছে। তবে উপকূলীয় অঞ্চলের ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পরিস্থিতি ছিল ভিন্ন ভিন্ন। সিগন্যালগুলোতে গাড়ির চাপ থাকলেও পুরো ঢাকায় গণপরিবহনের তীব্র সংকট। নিরুপায় অফিসগামী অধিকাংশ মানুষই ছাতা মাথায় যাচ্ছে গন্তব্যে। অনেকেই অপেক্ষা করছেন যানবাহনের। বৃষ্টির জন্য রাস্তায় বেরোতে খুব কষ্ট হচ্ছে, রাস্তায় প্রচন্ড যানজট, পানি রাস্তায়, এগুলা নিয়মকানুন আমাদের মেনে চলতে অনেক কষ্ট হচ্ছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রিকশা চালক, ফুটপাতের ভাসমান দোকানি এবং নিম্ন আয়ের মানুষ। জীবন জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজেই রিকশা চালাতে দেখা গেছে অনেককেই। সেই ভাড়া নাই, টাকটু হইতেছে এইটি আর কি, জীবন বাঁচতেছে। আজ 3 দিন 4 দিন ধরে তো বসে খাইতেছি, তা একদিন আয় বসে রয়েছি আমরা, খাইতে পারতেছি না। লোকজন বাইরে হলেন, আমরা একজনে নিয়ে গেলাম, আমাকে 2 টাকা আয় নেবো, ঠেকা পড়ে আইসি, পেট তো চালাই দেবো। এই বৃষ্টির ভিতরে না 10-15 হাজার মাল লইছি, মাল বেচতে না পারি, মালগুলা পচবো, আঙ্গুল লস, মাহাজন লস, না বেচতে পারলে তো আঙ্গুল টাকা পয়সা দিব না। অন্য দিন একটু ভালোই বেচা কেনা হয়েছে, মানুষজন রাস্তায় আইছে, অন্যরকম বেচা কেনা নাই। আবহাওয়া অফিস বলছে, রোববার বৃষ্টি অব্যাহত থাকলেও সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। এই নিম্নচাপটার প্রভাবে কিন্তু সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে এবং মধ্যাঞ্চলে। আজকে সারাদিনই বৃষ্টিপাতটা থাকবে, তবে আমরা আশা করছি আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকাংশেই কমে আসবে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত আর নদী বন্দরগুলোকে 2 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোর জন্য আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করতে বলেছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, বৃষ্টিতে নাগরিক জীবনের সার্বিক চিত্র জানাবেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, অঝোর বৃষ্টিতে রাজধানীর চিত্র কেমন দেখছেন? সাদিয়া, এই আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস এবং এখন যেটা আমরা দেখতে পেলাম, সারা ঢাকা শহরে এখন সবাই অফিস থেকে বাসায় ফিরছে। তো এরই মধ্যে দেখা যাচ্ছে যে বাসায় ফিরতে যে মানুষগুলো একে একে গাড়িতে উঠতে পারছে না, কারণ গাড়ির সংখ্যাও আজকে খুবই কম। আর আমরা যেটা দেখেছি, রিকশাওয়ালার মানে নিম্ন আয়ের যে মানুষগুলো, তারা দেখা যাচ্ছে যে কর্মহীন হয়ে কোনো একটা গাছের নিচে বা কোনো ছাতার নিচে তারা যুবথুবু হয়ে বসে আছে। এখানে কর্মসংস্থান যে নেই, তাদের মধ্যে যে একটা চোখে মুখে হতাশা, এটা দেখতে পেয়েছি। একই সঙ্গে আপনাকে আমি জানিয়ে রাখছি যে এখন রিকশার যে একটা কি বলবো এখানে প্রাদুর্ভাব, মানে রিকশার যে প্রচুর পরিমাণে অটো রিকশা, সেই অটো রিকশা চালকরা বসে আছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে অটো রিকশা চলছে না, এ কারণে যে সেখানে হচ্ছে যাত্রীর আসা যাওয়া খুবই কম হচ্ছে। তাদের অভিযোগ হচ্ছে যাত্রীরা বাসা থেকে বেরি হচ্ছে না। তো সেক্ষেত্রে তারা কিভাবে তাদের সাংসারিক আর অর্থনৈতিক যে সমস্যাগুলো, এগুলো বিভিন্ন যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো তারা কীভাবে মেটাবেন, এরা তারা বুঝতে পারছে না। একই সঙ্গে স্কুল বা শিক্ষার্থী যারা, তাদেরও আজকে অনির্ধারিত একটা ছুটি হয়ে গেছে। তাদের বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে অনেকেই আসেন নাই। তো এটা নিয়ে তাদের অনেক শিক্ষার্থীর মধ্যে দেখা গেছে যে অনেক হতাশা, যে পরবর্তী ক্লাস কবে হবে, আদৌ কালকে ক্লাস হবে কিনা, এটা নিয়েও তাদের মধ্যে একটা দোদুল্যমনতা দেখা গেছে। আর অফিসগামী যে যাত্রীরা, তাদের মধ্যে বিশাল একটা ক্ষোভ দেখা গেছে। তারা যে অভিযোগ করেছেন, তারা যেটা বলছেন যে প্রত্যেকটা গাড়ি বা প্রত্যেকটা রিক্সা, তারা হচ্ছে গাড়ি ভাড়া বা তাদের যানবাহনের চড়ার যেই টাকাটা একটু বেশি দিতে হচ্ছে, এতে করে যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তো একই সঙ্গে
গাড়ির চালক বা তাদের সাথে কথা বললে তারা বলছেন যে বৃষ্টিতে তো তাদের পক্ষে বের হওয়াটা কঠিন হয়ে যায়, তারপর যখন যারা বের হচ্ছে তখন তারা টাকার জন্যই বের হচ্ছে, এরকম তাদের বক্তব্য। তো সব মিলে রাস্তাঘাটে সিচুয়েশনও অনেকটাই খারাপ। কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে পানির যে একটা জলাবদ্ধতার কারণে মানুষ হাঁটতেও পারছে না, আর মানে নোংরা পানি চারিদিকে বের হয়ে যাচ্ছে। এই এমনকি সোয়ারেজ লাইনের যে পানিগুলো সেগুলো রাস্তার মধ্যে উঠে গেছে। এটা বিশেষ করে দেখা যাচ্ছে যে মানুষ এই নোংরা পানি পার হয়ে যাচ্ছে, এটা তাদের জন্য খুবই দুর্ভোগ আর ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সাদিয়া মুন্নি, আপনাকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়। খেলার খবর, ক্রিকেট। টেস্ট ও টি-20 সিরিজ খেলতে ভারতে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্য এবং পরিকল্পনা নিয়ে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। রাজু আলউদ্দিনের রিপোর্ট। দীর্ঘ 1 মাসের সফরে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে 2টি টেস্ট এবং 3টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানান, ভারত সফর নিয়ে নিজেদের পরিকল্পনা। র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে, বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি। আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে আমরা 5 দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, কারণ রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। প্রত্যেকটা ম্যাচই আমরা জেতার জন্য খেলবো এবং এটা একটা অপরচুনিটি যে সুযোগ থাকবে জেতার। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 24 বছরে ভারতের বিপক্ষে কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। টি-20 পরিসংখ্যানও তেমন ভালো না, তবে এবার ভালো খেলার প্রত্যাশার কথা জানান টাইগার কাপ্তান। 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। চেন্নাইয়ে প্রথম টেস্ট 19 সেপ্টেম্বর আর কানপুরে শেষ টেস্ট মাঠে গড়াবে 27 সেপ্টেম্বর। সাদা পোশাক লড়াই শেষে 3 ম্যাচ টি-20 সিরিজে মুখোমুখি হবে দু দল। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি, বাট আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ওনার এবং আমি আশা করি যে এই সিরিজে উনি ভালো কিছু করবেন। 6 অক্টোবর প্রথম টি-20 হবে গোয়ালিয়রে, 9 অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় এবং 12 অক্টোবর হায়দ্রাবাদে হবে তৃতীয় ও শেষ টি-20। আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। নারী এ দলের তৃতীয় টি-20তে স্বাগতিক শ্রীলঙ্কাকে 10 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিল বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 97 রানে করে সফরকারীরা সর্বোচ্চ 26 রান করেন দিলারা আক্তার। লঙ্কার বোলারদের মধ্যে 4টি উইকেট নেন মালসা শেহালি। জবাবে ব্যাট করতে নেমে 2 উইকেট হাতে রেখে জয়ের কাছাকাছি গিয়েও শেষে স্বাগতিকদের থামতে হয় 87 রানে। মারুফা ও নাহিদা নেন 2টি করে উইকেট। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার সময় বাংলাদেশ নিমজ্জিত ছিল দুর্নীতির সাগরে, বললেন ডক্টর ইউনূস। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 বিলিয়ন দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। জুলাই আন্দোলনকারী বিএনপির 422 নেতাকর্মী নিহত, রাষ্ট্র সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। এবং ভাদ্রের বৃষ্টিতে রাজধানীতে নাগরিক ভোগান্তি চরমে, বিপাকে শ্রমজীবী ও অফিসগামীরা। কাল থেকে স্বাভাবিক হতে পারে আবহাওয়ার পরিস্থিতি।
এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সব শেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।